প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইসিবি পিএলসি টু দ্য পয়েন্ট। দর্শক, টু দ্য পয়েন্টে আমরা সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। বাজেট সিজন চলছে, আজকেও আমরা কথা বলবো গত 2-3 দিনের ধারাবাহিকতায় বাজেট নিয়ে। যে বাজেটটি গত সোমবার 2রা জুন অর্থ উপদেষ্টা বিটিভির মাধ্যমে ধারণকৃত বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করেছেন। 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে কর্মসংস্থান, বিনিয়োগ, দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, মূল্যস্ফীতি কিভাবে কি হবে আগামী 1 বছর, এই বিষয়গুলো নিয়ে স্টুডিওতে কথা বলার জন্য আমরা আজকে অতিথি 2 জন আমাদের সঙ্গে আছেন। আমি পরিচয় করিয়ে দিই। আমার ঠিক ডানে আছেন ব্যারিস্টার নিহাত কবির এবং আমার বায়ে আছেন জাভেদ আক্তার। তারা দুজনই বাংলাদেশের যে লিডিং চেম্বারের সভাপতির দায়িত্বে জনাব জাভেদ আক্তার এই মুহূর্তে আছে ফরেন ইনভেস্টর চেম্বার, যেটা আমরা ফিকি বলি সংক্ষেপে, বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি সভাপতি। আর ব্যারিস্টার নিহাত কবির আপা অনেকগুলো হেড তার মাথায়। আমি যে হেডটি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি। আমি শুরু করতে চাই ব্যারিস্টার নিহাত কবির আপনাকে দিয়ে। যে বাজেটটি পেশ করেছেন অর্থ উপদেষ্টা, বাজেটটা যদি আগে আপনি একটু আপনার মূল্যায়নটা বলেন। রোজই, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে চ্যানেলের দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাজেটের মূল্যায়ন করতে গেলে বাজেটের কারেন্ট কনটেক্সটটাকে একটু দেখতে হবে। আমরা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছি, আমাদের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে। তার আগেরও 2-3-4 বছরে বিভিন্ন কারণে, কোভিড, ইউক্রেন যুদ্ধ, গভর্নেন্সের অভাব এর কারণে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ছিল সেটা আর সেভাবে নেই। এরকম অনেকগুলো কনটেক্সটের মধ্যে দিয়ে এসে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়, আমাদের সবারই খুব শ্রদ্ধেয় সালেউদ্দিন আহমেদ সাহেব যে বাজেটটা দিয়েছেন, তাকে অনেকগুলো কনস্ট্রেন্টের মধ্যে থেকে এই বাজেটটা দিতে হয়েছে। ম্যাক্রো ইকোনমিকে স্টেবিলাইজ করার জন্য, বিশেষ করে ইনফ্লেশন যে পর্যায়ে পৌঁছে গেছে, মূল্যস্ফীতি সেটাকে কমিয়ে আনা, কন্টেইন করার জন্যে। আমাদের রেভিনিউ কালেকশন পারফরমেন্স গত বহু বছর ধরেই ভালো না, এবং এখন তো আরোই কমে গেছে। তার মধ্যে আমরা দেখেছি যে এনবিআর নিয়েও একটা টানাপোড়েন চলছে, তাতে অবশ্যই একটা নেগেটিভ এফেক্ট আছে। আমাদের যে গভর্নেন্স, সুশাসন, সেটা তো একদিনে প্রতিষ্ঠা করার জিনিস না। আমরা এর আগে জাভেদ বলেছেন, আমি বলেছি, আমরা অনেকে বহুবার বলেছি যে আমাদের যে সুশাসনের ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো তো শক্ত না, এর ভিতগুলো তো ভালো না। এই সব কিছুর মধ্যেও যেটা দেখলাম যে বাজেটে 7,90,000 কোটি টাকা, সেটা গত বছরের বাজেটের চেয়ে কিন্তু খুব একটা কম না। অথচ আমরা শুনে আসছি গত কয়েক মাস ধরেই যে এর আগে সব ফুলিয়ে ফাঁপিয়ে অনেক রকম কস্ট ইনক্লুড করে বাজেট করা হয়েছে। তো লজিকটা আমি ঠিক বুঝিনি, যে কারণ বাজেটের পরিমাণটা কিন্তু প্রায় কাছাকাছি, খুব একটা বেশি পার্থক্য নেই। অথচ বেশ পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা কন্ট্রাকশনারি বাজেট, এটা প্রবৃদ্ধির দিকে নজর দিচ্ছে না, মানুষকে গুরুত্ব দেয়। মানুষ বলা হচ্ছে মানুষকে, তো সেটা কিছুটা, খুব সম্মানের সঙ্গে বলছি, কিছুটা কথার কথা, মানে একটা কথা বলতে হয়, মানুষকে গুরুত্ব দিচ্ছেন, সেটা তো বরাদ্দের মধ্যে বা সেটা একটা দিক নির্দেশনার মধ্যে থেকে সেটা প্রতিফলিত হয়ে আসতে হবে, সেটা ততটা আমি দেখতে পাইনি। আমি অবশ্য ইকোনমিস্ট না, আপনি জানেন, আমি লয়ার, যতটুকু বুঝতে পেরেছি দুটো জিনিসে যেখানে আমরা অন্তত ব্যবসায়িক খাত থেকে আরও কিছু হয়তো চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ব্যক্তি খাতের থেকে যে বিনিয়োগ আসবে সেটার ব্যাপারে দিক নির্দেশনা এবং কর্মসংস্থান। আমাদের দেশের সবচেয়ে যেটা আমাদের বড় সম্পদ, আমাদের তরুণ সমাজ, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে স্বকর্মসংস্থান বলুন, অন্যান্য কর্মসংস্থান বলুন, অর্থনীতিতে সম্পৃক্ত করা, এটার ব্যাপারে যে বরাদ্দগুলো, স্কিল ডেভেলপমেন্টে, এডুকেশনে সবচেয়ে বড় কথা, এখানে আশাব্যঞ্জক খুব একটা আমি কিছু দেখতে পাইনি। কিন্তু মানে মোটামুটি গত কয়েক দশক ধরে যেভাবে বাজেট হচ্ছে, এতগুলো লাইন আইটেম, এটার মধ্যে এই অঙ্ক যেটা দেবপ্রিয়দা কয়েকদিন আগে বলেছিলেন যে এখানে 2 টাকা বাড়িয়ে ওখানে 4 টাকা কমালাম,
এটা ঠিক আমাদের আশার প্রতিফলন হয়েছে বলে মনে করছি না। ওই একইভাবে যে এই লাইন আইটেম এটাতে এটাতে এই বরাদ্দ হবে, সেরকমই মোটামুটি। আমি আবার আপনার কাছে আসছি। আমি জি, গতানুগতিক বাজেট। জনাব জাবেদ আক্তার, আজ সকালেই আপনারা একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে আপনি বাজেটটাকে সাম আপ করেছেন এইভাবে যে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে কিনা আপনার সংশয় বলেছেন। আপনি বলেছেন যে কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। অ্যাট দ্য সেম টাইম ব্যারিস্টার নিহাত কবির যেটা বলছিলেন যে সরকারের যে ব্যয়, সে ব্যয় যে খুব একটা কমানোর কোনো চেষ্টা দেখা যায় নাই। আমাদের যা রেভিনিউ আমরা আয় করব সবটাই সরকারের ব্যয় মেটাতে খরচ হয়ে যাবে। আসলে কি? মানে আপনি তো প্রথমত ধন্যবাদ ভাই আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য, এবং চ্যানেলের দর্শকদের ধন্যবাদ। আপনি তো প্রশ্নের উত্তরটাও দিয়ে দিয়েছেন এবং এটা গুড সামারি। কারণ আমরা যেটা দেখে প্রতিটা বাজেটে, এবং যেটা গতকালকে মানে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে এটা প্রবৃদ্ধির বাজেট নয়, এটা মানুষের বাজেট। না, মানুষের বাজেট হতে হলে যেটা নিহাত ভাই বলছিলেন, আমাদের কিন্তু যে ইনফ্লেশন যেটা আসছে, হ্যাঁ, আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা জিনিস হচ্ছে মনিটারি ইন্টারেস্ট রেট, মনিটারি সাইড একটা আছে, কিন্তু আমাদের আরেকটা বড় জিনিস হয় সাপ্লাই সাইড অফ দ্য ইকোনমি ম্যানেজ করতে হয়। কারণ এই দুটোকে ব্যালেন্স করেই কিন্তু আস্তে আস্তে আসবে, এবং এত সহজও না। কিন্তু এটা করার জন্য যেটা দরকার, সেই ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি দরকার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দিস এমএসএমইর জন্য। কিন্তু আপনি যদি দেখেন এই বাজেটে আবার আপনার এআইটি 0.25 থেকে 1% করেছে। এটাতে সবচেয়ে বড় ইম্প্যাক্ট হবে এমএসএমইজ এই দেশে, ক্ষুদ্র মাঝারি যে শিল্প, যারা ব্যবসায়িক আছেন, কুটির শিল্প যেগুলো আছে, এবং শুধু কুটির শিল্প না, আমি আপনাকে বলি আমাদের পরিবেশকরা, আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা, তারা কিন্তু খুব বড়ভাবে ইম্প্যাক্টেড হবেন। এবং ওরা কিন্তু আমাদের ফর্মাল ইকোনমির সবচেয়ে হাইয়েস্ট এমপ্লয়মেন্ট। গভর্নমেন্টকে বাদ দিয়ে দিলে আমাদের কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে বেশি লোক কোথায় কাজ করে, ওনারা কিন্তু ওখানে করেন। এরা কিন্তু প্রায় 25% আমাদের জিডিপির কন্ট্রিবিউশন কিন্তু মিডল যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো। তো এটা একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এরই সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের তো এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। আপনি যদি দেখেন অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট একটা বড় একটা আনলক, কারণ যত বেশি করবেন তখন লোকরা এটা আসতে পারবে। এটারও খুব সুনির্দিষ্ট কিছু আসেনি। আমি জানি যে কিছু অ্যালোকেশন আছে স্টার্ট আপ বা এই সমস্ত জিনিসে, এটার ইতিহাসও আমরা জানি। এই অ্যালোকেশন হচ্ছে, কারণ এটার সাথে নিহাত খুব সুন্দরভাবে বললেনও যে আমরা টাকাটা অ্যালোকেট করলেও হবে না, টাকাটা খরচ করার ক্ষমতা থাকতে হবে। আমি আমার ব্যবসায় আমি দেখি, আমার মার্কেটিংরা সবসময় বলে যে আমার টাকার প্রয়োজন। আমি ওদেরকে বলি তোমরা টাকাটা যে ঠিক মাত্রায় খরচ করতে পারবা যাতে ব্যবসার গ্রোথ আসে, সেটা আসতে হবে। সেটা ক্লিয়ারলি এটা আমরা দেখছি না। সো ইনফ্লেশন এটা আসে না। আর ওটার উপর আরেকটা জিনিস যেটাতে আমি বলছি যে সরকারকে কিন্তু একটা বোল্ড একটা স্টেপ নিতে হবে যে আমরা আমাদের খরচকে কীভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের রেভিনিউর 97% অপারেটিং এক্সপেন্ডিচার, সরকারের বিভিন্ন ধরনের খরচ, রাজস্ব ব্যয় যেটা এইটা তো উইল বি সাস্টেনেবল না। কিন্তু আমাদের এখন ওভারনাইটও কমবে না, কিন্তু আমাদের তো একটা রোডম্যাপ থাকা উচিত যে কৃচ্ছতা কীভাবে আমরা বিল্ড করব। আমাদের ব্যবসাতেও থাকে, কারণ আমি ব্যবসাতে বলি যে এই ব্যবসার ডিফিকাল্ট একটা জিনিস আছে, কন্ট্রাকশনের ইকোনমি, সংকুচিত ইকোনমির ক্ষেত্রেও আমাদের সেই জিনিসটা আনতে হবে যে কৃচ্ছতা আমরা কীভাবে নিয়ে আসতে পারি আমাদের সরকারি ব্যয়। সো এই তিনটাই ফান্ডামেন্টালি। আর ফাইনালি যে কথা নিহাত বললেন, আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন এবং আমাদের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে এই বাজেট প্রবৃদ্ধির বাজেট না, টিকে থাকার বাজেট। তো টিকে থাকার বাজেট এই যে সিগন্যাল আপনাকে দেবে দ্যাট উই আর নট কনফিডেন্ট, হ্যাঁ, তাই না, যে সার্ভাইভ করবো। যথেষ্ট শ্রদ্ধা সহ ওনারা আমার চেয়ে অনেক গুণী, অনেক বেশি জানেন কোনো, কিন্তু আমার কথাই ইনভেস্টারদেরকে তো আমাকে একটা কনফিডেন্স দিতে হবে যে, এবং ইনভেস্টার কনফিডেন্স আসে প্রবৃদ্ধি থেকে, টিকে থাকা থেকে না। রাইট। আমি যেহেতু আপনি বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCI এর সভাপতি এবং ব্যারিস্টার নিহাত কবির আপনিও বড় বড় বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শক বা লয়ার, আইনি সহায়তা দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। আমি দুজনের কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, বেশি ফোকাস করব, বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে শুধু একটা বাজেট যথেষ্ট না, কিন্তু একটা গতিপথ বা দিক নির্দেশনা তো বিদেশি বিনিয়োগ করে পেতে চাইবেন। আমরা যেহেতু অনেক বেশি গুরুত্ব দিচ্ছি বিদেশি বিনিয়োগ আনার জন্য, এই বাজেটে আপনার কাছে মনে হয় যে কোনো ইনসেন্টিভ আছে, কি আছে? দেখুন, বিদেশি বিনিয়োগ আনার জন্য ইনসেন্টিভ আমরা বহু দশক ধরেই দিয়ে আসছি।
সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী তো এখানেই বসে আছে, ইউনিলিভারের এবং আমার সৌভাগ্য হয়েছিল লন্ডনে ইউনিলিভার হাউসে তখন পল পোলম্যান তার দেয়া একটি নৈশভোজে অংশগ্রহণ করার সময় সে বছর বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করেছিল। কাজে আমরা বলি বাংলাদেশে যারা বিদেশি কোম্পানি আছে তারা খুবই ভালো করেন, তারপরেও আসেন না কেন? এটা বাজেটে ইনসেন্টিভ দিয়ে আসবেন না, এটা কনফিডেন্সের ব্যাপার। এখানে আসার পরে যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয় সেগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করেন। আমাদের এখানে বিদেশি বিনিয়োগকারী যখন আসেন তখন থেকে কিন্তু তাদেরকে দেখাশোনা করা, মানে বিডা আছে, আগে বিওআই ছিল, তারা কেউ করেন না, সোজা কথা। সিঙ্গাপুরে একেবারে এয়ারপোর্টে নামা থেকে নিয়ে যাবতীয় একটা দেখাশোনা তত্ত্বাবধান করার, কোনো অসুবিধা হলে খবর নেওয়ার একটা কেউ থাকে, আমাদের এখানে থাকে না। সিঙ্গাপুর থেকে একজন বিনিয়োগকারী যখন আগে চলে যেতেন, এখনো যখন যান একেবারে তাকে ঘিরে ধরে তাকে করা হয় যে আপনি কেন যাচ্ছেন। আমাদের এখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে চলে যাচ্ছে, যাবে, আরেকজন আসবে। এইভাবে এই অ্যাটিটিউডটা আমাদের, যে আমাদের এখানে সব কিছু ভালো আছে, আসে না কেন? দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, এটা একটা ইংরেজি আপ্তবাক্য রয়েছে। আসে না কেন আমরা জানি, কিন্তু আমরা সেই ইস্যুগুলো সর্ট আউট করি না। আজকে আমাকে বলা হচ্ছে যে তুমি এভাবে ট্যাক্স দিয়েছো, আমরা এটা মেনে নিলাম। 6 বছর পরে এসে আমাকে বলা হচ্ছে ভাই ওটা ভুল হয়ে গেছিল, তুমি এই 6 বছরে এতগুলো বেশি টাকা আরো ট্যাক্স তোমাকে দিতে হবে, তুমি দিয়ে দাও, জরিমানা সহ দাও। এটা একটা আমি উদাহরণ দিলাম। আমাকে বলা হচ্ছে যে ইকোনমিক জোনে ইনভেস্ট করো। ইকোনমিক জোনে গিয়ে দেখলাম ইকোনমিক জোনে রাস্তা নাই, ঘাট নাই, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই। আমি কোথায় এতগুলো জোনের মধ্যে সেদিন দেখলাম যে সিঙ্গার একটা ইনভেস্টমেন্ট করেছে, খুব ভালো, ভেরি হ্যাপি টু সি দ্যাট। কিন্তু টার্গেট করে কাউকে আনতে হলে কেন আসবে, তার কি লাগবে, তার প্রয়োজনটা কি, তাকে আমরা কিভাবে অভ্যর্থনা জানাবো, কিভাবে তার এখানে থাকাটা, ব্যবসা করাটাকে একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স করব, আমরা সেটা চিন্তা করি না। আমি একটু ফাইনালি যে সেটার ব্যাপারে বলি যে আমাদের বিওআই ছিল, বিডা ছিল, সরকারি কর্মকর্তায় পরিপূর্ণ। প্রাইভেট সেক্টর কি চান, তারা সেটা কতটা অনুধাবন করতে পারেন সেটা আমি জানি না। কাজে এই সংগঠনগুলোতে যারা বিনিয়োগকারীদের সঙ্গে ইন্টারফেস করবে তাদেরকে প্রাইভেট সেক্টর সম্বন্ধে যথেষ্ট জানতে হবে, অথবা তাদেরকে প্রাইভেট সেক্টর থেকেই আসতে হবে। জি, জনাব জাভেদ আখতার, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে আপনি আজকে কিছু পয়েন্ট বলেছেন প্রেস ব্রিফিংয়ে, কিন্তু আমি যদি যে প্রশ্নটা ব্যারিস্টার নিহাদ কবিরকে জানতে চেয়েছিলাম, আপনার কাছেও যে একই প্রশ্ন, মানে আমরা কি ধরনের ঘোষণা অর্থ উপদেষ্টা দিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন, বা বটলনেক্সগুলো আপনি যদি বলেন। আসলে একটা বাজেটের কোনো একটা ইয়েতে বিদেশি বিনিয়োগের কনফিডেন্স হয় না। আমি যদি বলি বাজেটে কিন্তু অনেক ভালো ভালো কিছু জিনিসও আছে যেগুলো নিয়েছেন। যেমন আপনি যদি দেখেন কিছু প্রসপেক্টিভ এবং প্রেডিক্টেবল ট্যাক্স রেটের কথা বলেছেন যে গত 2 বছর, এটা ইজ এ গুড ইন্ডিকেশন যে আমরা ফরওয়ার্ড লুকিং ট্যাক্সিং দিয়েছি, এটা কিন্তু ভালো রিফর্ম। আপনি যদি দেখেন কিছু পারকুইজিট অ্যালাউয়েন্সের ক্ষেত্রে যে কারণে আমাদের ইফেক্টিভ ট্যাক্স রেটটা বেড়ে যায়, সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। আপনি যদি দেখেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইউএস ট্যারিফ এর এগেনস্টে অনেক ট্যারিফ রেশনালাইজ করেছি, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য অনেকগুলো করেছি। সো বাজেটে কিন্তু অনেকগুলো সিগন্যাল আছে। প্রশ্ন যেটা নিহাদাবু বললেন যে আমাদের কিন্তু যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি, যে দেশের উপর একটা কনফিডেন্স আসতে হবে, একটা বিশ্বাস আসতে হবে। প্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনি বললেন যে 2 বছর চেঞ্জ করবেন না, আপনার ইতিহাস কিন্তু সেটা বলে না। সো এটার জন্য ওটা বিল করতে হবে, বিশ্বাস কিন্তু সেটার উপর নির্ভর করে। সো বিশ্বাসযোগ্যতা খুবই জরুরি। তারপরে যে পলিসি যে চেঞ্জ হয়ে যাওয়া, এবং নিহাদাব্বা যে গত বছরই হয়েছিল, যেখানে আমরা জানি যে আপনার জোন কি বলে, ইকোনমিক জোন, যেখানে আমাদের মেম্বারদের ইনফ্লাইট ইনভেস্টমেন্ট আছে, এবং গভর্নমেন্ট গত বছরে সাডেনলি উইথড্র করে ফেলেছিল। আমার মনে আছে, বিকজ আমি ওটাতে হেড অন গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করছিলাম যে আপনারা করে ফেলতে পারেন ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু যে ইনভেস্ট করে ফেলেছে
সে তো ইনভেস্টমেন্ট তো 1 বছরের জন্য প্রয়োজন করে না, ইনভেস্টমেন্ট রিটার্ন ওটা। সো এইটা একটা বড় জিনিস। আর ফাইনালি যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা আমি বলি তৃতীয় যে চ্যালেঞ্জটা, এবং এগুলো লং টার্ম চ্যালেঞ্জ। এখন একজন বিনিয়োগকারী আসার পরে ওরা কিন্তু শুধু বিডা দেখে না, ওরা বিডা দেখে, হাইটেক পার্ক দেখে, বেজা দেখে, ব্যবসা দেখে। মানে আমাকে একটু বলি যে বিনিয়োগ আসার পর যে কারণে আমি একটা বড় অ্যাডভোকেট, যেটা বিডার চেয়ারম্যান কাজ করছেন, যে আমার একটা ইন্টিগ্রেটেড প্রমোশন এজেন্সি লাগবে। এটা বিডাই হোক আর ব্যবসায়, এটা সরকার ডিসাইড করবেন। আসার পর আমি জানি যে আমাকে ওনার কাছে যেতে হবে, এবং উনি এন্ড টু এন্ড আমার যে জার্নি, কারণ আমি হিসেবে এসে আমাকে বলতে হবে ভাই কোথায় জমি নিব, কোথায় আমাকে কত দ্রুত আমি গ্যাস কানেকশন পাবো, ইলেকট্রিক কানেকশন পাবো। কারণ আমি জমি কিনলাম, তারপর আপনি বলেন যে গ্যাস তো দিব না, গ্যাস দিব অন্য রেটে, তখন মানে আমি তো জমি কিনে চিন্তা করে দেখেন হবে না। তো আমাদেরকে ওইটা তৈরি করতে হবে, এবং এই কনফিডেন্স আসলেই কিন্তু আমাদের এটা আসবে। কারণ আপনার বিনিয়োগের চ্যালেঞ্জটা কিন্তু বাইতে আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের না, এটা 50 বছরের চ্যালেঞ্জ। লং টার্ম আমরা কিন্তু খুব বেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করতে পারিনি। কিন্তু ট্যাক্স এবং ভ্যাট বা ডিউটি যে স্ট্রাকচার, আপনারা কয়েকটা স্পেসিফিক বলেছিলেন, বেবি ফুডের কথা, বেভারেজের কথা, মানে পানীয়, কোমল পানীয়, এগুলো তো হচ্ছে যেমন আমি একইভাবে যেখানে বললাম যে কতগুলো ক্ষেত্রে তো রেশনালাইজেশন করেছে, বা আবার অনেক কিছু ক্ষেত্রে এডিশনাল ট্যাক্সেশন এসেছে। আপনি যদি দেখেন, আমরা যদি বলি বাজেট বক্তৃতা আছে যে এসেনশিয়াল গুডসে আমরা কমিয়ে ফেলবো, কিন্তু দেখা গেছে বেবি ফুডে এডিশনাল ট্যাক্সেশন দিয়ে এসেছে। 37% আমাদের দেশের মারা অ্যাকচুয়ালি বেবি ফুড ব্যবহার করেন বাচ্চাদের জন্য, কিন্তু সেটা তো এসেনশিয়াল, সেখানে যদি আমরা এডিশনাল ট্যাক্স দিই। বেভারেজের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট, আমার একটা টার্কিশ ইনভেস্টমেন্ট পড়ে আছে, বিকজ আমরা বেভারেজে টার্নওভার ট্যাক্স বাড়িয়েছিলাম। কোকাকোলা, আমি ব্র্যান্ডের নাম, শুধু কোকাকোলাও না, বেভারেজ জেনারেলি পেপসির ক্ষেত্রে হতে পারে, অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে হতে পারে। সেটাতে তো কনফিডেন্স দেয় না, কারণ আমরা যখন একটা ফ্যাক্টরি সেট আপ করলাম, সেটা তো একটা বিজনেস কেসের ভিত্তিতে করলাম, তার উপর যদি আমি এখন টার্নওভার ট্যাক্স বাড়িয়ে ফেলি, এডিশনাল সাপ্লিমেন্টারি ট্যাক্স নিয়ে আসি, ইফেক্টিভলি 43% এখন 54%। সরকার 100 টাকা একটা বেভারেজ, কোলা এগুলোর ক্ষেত্রে 54 টাকা কিন্তু সরকার ট্যাক্স নেবেন এখন এটা থেকে। তো এটা তো আমাদের সাস্টেনেবল একটা জিনিস হতে হবে না। আমরা এখন এর ভিত্তিতে আমাকে যদি বিদেশি বিনিয়োগ আনতে হয়, বিনিয়োগ তো প্রশ্ন করবে যে এটা তো 3 বছর আগেও না, এবং 3 বছর আমি জানি এটা, কারণ 3 বছর আগে এরা ইনভেস্টমেন্টের আগে আমার সাথে বসে কথা বলেছিল। আমি যদি একটু প্লিজ দুটো অ্যাড করতে পারি, এটা যেটা জাভেদ বললেন সেখান থেকে নিয়ে, একটা হচ্ছে যে রিসেন্টলি দেখে থাকবেন যে বিনিয়োগ আনার জন্য দুটো বোধহয় কমিটি করা হয়েছে। জি, প্রাইভেট সেক্টরের কেউ নাই সেই কমিটির মধ্যে, 1 নম্বর। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যেটা আপনি বললেন যে ট্যাক্স ভ্যাট, আপনি বললেন যে আমি তো বিদেশি অনেক ক্লায়েন্টকে অ্যাডভাইস করি, ট্যাক্স ভ্যাটের রেট নিয়ে তারা চিন্তিত না, তাদের কথা হচ্ছে সার্টেনটি এবং কন্টিনিউটি, যে আমি জানতে চাইছি আজকে যে রেটটা আছে আগামী 5 বছর এই রেটটা থাকবে অথবা কমবে, হুট করে বেড়ে যাবে না, 10 বছরে এটা পরিবর্তন হবে না, আমাকে ট্যাক্স হলিডে দেওয়ার দরকার নেই, কিন্তু যে রেটটা আছে সেটা নিশ্চিত থাকতে হবে। আমরা সবসময় বলে আসি যে এটার প্রেডিক্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এগুলো থাকতে হবে। সেখানে কিন্তু আমরা প্রত্যেকবার, নাহলে প্রত্যেকবার এই বাজেট আসলে আমরা কার ট্যাক্স কী হলো এটা নিয়ে পাগলের মতো করতে থাকি, বিশ্লেষণ করতে থাকি, এটা বাড়লো না, এটা কমলো না, এটা কোনো স্থিতিশীল এরকম অর্থনীতির দেশে এরকম কিন্তু হয় না। নিয়াত কবির, আপনি শুরুতেই বলছিলেন আমরা যে একটা গণ অভ্যুত্থানের পরে যে সরকার, এই সরকার সংস্কারের কথা সবচেয়ে বেশি বলেছে, কিন্তু যে হোয়াইট পেপার এবং আরও একটি যে কে.এস. মুর্শিদের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স হল অর্থনীতির পুনরুদ্ধারের কৌশল, কোনোটারই কি রিফ্লেকশন আপনি বাজেটে পেয়েছেন কিনা, কতটুকু পেলেন, কেন আমরা পাচ্ছি না এটা? এখানে আমি একটু স্রোতের বিপরীত ধারায় একটু কথা বলতে চাই। আমাদের একটা ধারণা হয়ে গেছে যে বাজেটে আমাদের সব আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, একটা ফিলোসফিক্যাল গাইডলাইন সব কিছু থাকবে। বাজেট কিন্তু সেরকম ডকুমেন্ট না, এবং দেখবেন পৃথিবীর অন্যান্য অধিকাংশ দেশে বাজেট নিয়ে আমরা যেরকম বিচার বিশ্লেষণ করতে থাকি এরকম কিন্তু হয় না। সব কিছুই যে বাজেটে থাকবে তা তো না। এই যে বাইরে যে টাকা চলে গেছে সেটা ফিরিয়ে আনার ব্যাপারে বাজেটে কেন থাকবে? সেটা অন্য পলিসি স্টেটমেন্ট, সেটা যারা এর নিয়োজিত আছেন, আইনগত দায়িত্ব যাদের আছে এ ব্যাপারে,
মানি লন্ডারিং এর ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আছেন, তারা এই ব্যাপারে বক্তব্য দিবেন। এটা বাজেটে প্রতিফলিত হওয়ার বিষয় বলে তো আমি মনে করি না। সেটা বলার পরেও অবশ্য দেখতে পাচ্ছি যে অনেকটা সময় কেটে গেছে, আমরা আরেকটু দ্রুত কিছু এখানে ফলাফল না, কার্যক্রম শুরু হওয়াটা সেটা একটু আশা করেছিলাম, সেটা এখনো বোধহয় সেভাবে হয়নি। জনাব জাভেদ আখতার, আপনি তো বাংলাদেশের অ্যাম্বাসেডরও বলবো, কারণ বিদেশি বিনিয়োগকারীরা আসলে আপনাদের সাথে কথা বলে, যেহেতু আপনি আপনি ইউনিলিভারের সিইও চেয়ারম্যান এবং বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনের সভাপতি, মানে আমরা আসলে কি তাহলে এই টানাপোড়েন আমাদের শেষ হবে না? আসলে বাংলাদেশে কিন্তু আমি যখন বিনিয়োগের সাথে কথা বলি, বাংলাদেশের যে অপরচুনিটি আছে সেটা নিয়ে থেকে কখনো ডিবেট হয় না। $500 ট্রিলিয়ন ইকোনমি, চিন্তা করতে পারেন, এই ইকোনমি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে 10 বছর 12 বছরের মাথায় 1 ট্রিলিয়ন হবেই। এটা নাম্বারের একটা ইয়ে আছে। সেকেন্ড, আমাদের প্রায় কত 18 কোটি লোক, রাইট, 18 কোটি লোক পৃথিবীর কোথায় আছে, মার্কেট কি আছে, অপরচুনিটি, এবং এটা তো সবাই বুঝতে পারে। এবং যেই জিনিসটা নিহাদ আপা বললেন, এখানে ব্যবসা করতে পারলে, সেই রেজিলিয়েন্স থাকলে ভ্যালু ক্রিয়েশন অপরচুনিটি কিন্তু অনেক বেশি ভ্যালু ক্রিয়েশন হবে। যারা আছেন আপনারা দেখবেন যে ভ্যালু ক্রিয়েট করা যায়, কিন্তু নতুন কারো আসলে তাকে সার্ভাইভ করে করাটা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরা যেটা বললাম, এই এন্ট্রি ব্যারিয়ার, এন্ট্রি ব্যারিয়ার কিন্তু টিপিক্যালি কী হয়, আমি আপনাকে বলি, ইন্ডাস্ট্রির এন্ট্রি ব্যারিয়ার, আমরা যেটা থিওরিটিক্যাল বিজনেসে ইয়াতে পড়ি, কম্পিটিশন এন্ট্রি ব্যারিয়ার তৈরি করে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কন্ট্রি ব্যারিয়ার তৈরি করতে হয় নাই, দেশি এন্ট্রি ব্যারিয়ার তৈরি করে ফেলছে। হ্যাঁ, আমি যদি বলি আমার এফএমসিজিতে আরও বেশি কম্পিটিটর আসুক, ইউনিলিভারের মতো আরও বড় বড় কোম্পানি আসলে কী হবে, দেশের জন্য উন্নত হবে, কারণ ওরা ইনভেস্ট করবে, আমাদের কনজামশন বাড়বে। কারণ দেশ হিসাবে এফএমসি কনজামশন আমাদের $20, একই জিনিস কনজাম পাশের দেশে $44, একটু দূরে সাউথ ইস্টে গেছে এগুলো $100-200 চলে যায়। মানে আমাদের দেশে এখনও, আর এইটা একটা কোম্পানি চেষ্টা করছে এটাকে তৈরি করার, এখানে যদি 5টা কোম্পানি আসতো, আপনি চিন্তা করে দেখেন এবং গ্রোথ কত হেডউইন আমাদের হতো, কত বড় ব্যবসা তৈরি করা যেত। অপরচুনিটি বাংলাদেশে নিয়ে কোনো বিতর্ক নেই। কয়েকটা পদক্ষেপ নিয়ে একটু সমালোচনা হচ্ছে, মেয়েদের সৌন্দর্য সামগ্রী, বিশেষ করে লিপস্টিক থেকে শুরু করে। ইউনিলিভার তো মানে সবচেয়ে বড় কনজিউমার প্রোডাক্টস তৈরি করে, মানে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কি কোনো ইম্প্যাক্ট হবে? এটা আছে কিছু, কারণ আপনার একটু যদি দেখেন ট্যাক্সেশনগুলো থেকে যে অনেক ক্ষেত্রেই কিছু কিছু জিনিসের সাপ্লিমেন্টারি রেট ইনক্রিজ করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার কাস্টমার অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানো হয়েছে। সো সেইটা তো দিনের শেষে এই জিনিসটা তো আমি নির্ধারণ করি না, এটা এনবিআর করেন, ওনারা করে, সেটার ক্ষেত্রে কিছু তো আসবেই, কিছু ইম্প্যাক্ট আসবেই। আমি জানি কি কি আছে, অনেক ক্ষেত্রে কিছু যে ফান্ডামেন্টালি, যেমন আমাদের একটা বড় অ্যাডভোকেসি ছিল যে ইম্পোর্ট র মেটেরিয়াল যেটা প্রাইমারি গুডস আসছে, সেটা তো আপনার রেশনালাইজ করতে হবে যাতে আপনি দেশীয় পণ্যের এটা করতে পারেন, কিন্তু সেটা হয়নি, বরং সেটা বেড়েছে এবং সেটা আরও এডিশনাল এসেছে। সো এফএমসিজির ক্ষেত্রেও এরকম বেশ কিছু আছে যেখানে বেড়েছে, এবং যেগুলো আমরা বলছিলাম যে প্রাইমারি র মেটেরিয়াল, বিকজ এটা তো র মেটেরিয়াল তৈরি করার জন্য সেগুলোকে কমানো, সেটা আর হয়নি। ব্যারিস্টার নিহাদ কবির, দর্শক, আমরা লাইভ ডিসকাশনটা চলতে থাকবে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে। ব্যারিস্টার নিহাদ কবির, আপনি হয়তো শুনে থাকবেন যে অর্থ উপদেষ্টা বলেছেন 2-3 সপ্তাহ পর 22 তারিখ একটা তারিখ বলেছেন, ওনারা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাজেটটি কার্যকর করবেন, এই সময়ে মতামত দেয়া যাবে বা নেওয়া যাবে। আপনি যদি কোনো পরামর্শ দিতে চান টু ওয়ে ফরওয়ার্ড। পরামর্শ দেওয়ার মতো তো আমার নেই, তবে যেটুকু 2-3টা জিনিস সেটা দেখেছি, এবার মানুষের উপরে, যারা নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ এবং যারা ফিক্সড ইনকামের মানুষ, তাদের উপরে কিন্তু চাপ বাড়বে। ভিএটি বাড়ছে, আপনার টার্নওভার ট্যাক্সের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে করের মাত্রা বাড়ছে, ট্যাক্স এক্সাম্পট স্ল্যাবটা বাড়ানো হলেও তারপরে কিন্তু ট্যাক্সের ইম্প্যাক্টটা বাড়ছে, মিনিমাম ট্যাক্স বাড়ছে, এতে করে কিন্তু মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, এটা কমবে না। ইনফ্লেশনারি, আমরা যে কন্ট্রাকশনারি বাজেট থেকে যে ইনফ্লেশনটা কমে আসবে বলে ভাবছি, কিন্তু কর আরোপের কারণে কিন্তু ওই ব্যয়টা আবার বেড়ে যাবে। কাজে এটা কতটা ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করতে পারবে আমি ঠিক এ ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না। আমার একটু
সন্দেহ আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কর্পোরেট সাইড থেকে যদি বলি, এই যে টার্নওভার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো, একটা লোকসানি কোম্পানি এমনি লোকসান করছে, তার উপরে মরার উপরে খাড়ার ঘা, আমি টাকাটা কোথা থেকে দেবো? ক্যাপিটাল থেকে দেবো বা লোনের টাকা থেকে দেবো, এবং এটা ওই চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকবে। এটা কেন করা হয়েছিল? আমি আপনাকে বলি এটা কেন করা হয়েছিল। এটা অরিজিনালি করা হয়েছিল কারণ অনেকগুলো কোম্পানি ছিল, তারা লাগাতার লোকসান দেখিয়ে যেত, ভালো বড় মানে ব্যবসা করছে কিন্তু লাগাতার লোকসান দেখাচ্ছে, তাদেরকে আটকাবার জন্য। কথা হচ্ছে এটা তো আপনার অ্যাকাউন্টিং এর ব্যাপার, এটা তো আপনার এনফোর্সমেন্টের ব্যাপার, এভাবে করে তো এটাকে ঠেকানো যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আমি জানি না অন্য কোনো দেশে আমার রেভিনিউ সার্ভিস ট্যাক্স কালেক্ট করতে পারেন না, তার জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে শুরুতেই আমার কাছ থেকে যে টাকাটা নিয়ে নেওয়া হয় সেটা আমি পরে সমন্বয় করতে পারি না, এই জিনিসটা। এবং অ্যাডভান্স ট্যাক্সের কিন্তু পার্সেন্টেজ এবার বাড়ানো হয়েছে, 7.5% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে প্রস্তাব করা হয়েছে। আর তৃতীয় যেটা আমি আরেকটা জিনিস বলি, এটা একটা স্পেসিফিক জিনিস লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। লিস্টিংয়ের জন্য বলা হচ্ছে যে ব্যাংক থেকে না নিয়ে লিস্টিংয়ে গিয়ে টাকা নেবে ইনভেস্টমেন্টের জন্য। একটা কোম্পানির ডিভিডেন্ড কি দেবে না দেবে সেটা নির্ধারণ করে তার শেয়ার হোল্ডাররা। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এনবিআর মানে অর্থ আইনে এটা করে তারপরে আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট এখন, যে আমি যদি আমার লাভের 30% ডিভিডেন্ড না দিই, তাহলে যেটা দিলাম না আমি, ধরেন আমি 20% দিলাম আমার লাভের, বাকি 80%-এর উপরে আরও 10% ট্যাক্স ইম্পোজ করা হবে। এটা তো অলরেডি আমার ট্যাক্স পেড টাকা, এটা তো শেয়ার হোল্ডারের ট্যাক্স পেড টাকা। এইগুলো করলে এই সমস্ত নীতির ব্যাপারে যে আমাদের কনফিউশনগুলো আছে বা কিছু অদ্ভুত নীতি আমরা আমাদের দেশে করে রেখেছি যেটা অন্য দেশে নেই, এগুলো অ্যাড্রেস না করলে কিন্তু ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আসবে না। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট না আসলে ফরেন ইনভেস্টমেন্ট তো আসবেই না। জি, একদম এই কথাটাই আজকে রূপালী চৌধুরীও বলেছেন, ফিকির সাবেক সভাপতি, যে দেশি বিনিয়োগকারীদেরই একটা নড়বড়ে অবস্থা, সেখানে বিদেশি বিনিয়োগ বলে বলে আমরা গলা শুকাচ্ছি। জনাব জাভেদ আখতার, আপনি যদি কোনো পরামর্শ বা সুপারিশ আপনাদের সদস্যদের দিক থেকে হতে পারে বা ওভারঅল আমাদের ইকোনমির জন্য, যেটা চূড়ান্তভাবে বাজেটে প্রতিফলন ঘটতে পারে। এটা একটু দৃশ্যতা দেখানো হবে যে আমি একটা ইকোনমিক ডিরেকশন দিব, আমি ইকোনমিক্স আপনাদের চাওয়া না। আমার মতে একটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওই যে ক্ষুদ্র এবং মধ্য শিল্পগোষ্ঠীর জন্য যে এডিশনাল বার্ডেনটা হচ্ছে, এটা কিন্তু একটা ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট হবে। এটা আমার উচিত যে সরকারকে একটু কনসিডার করা, কারণ এটার এমপ্লয়মেন্ট ইম্প্যাক্ট আছে, এটার ইনফ্লেশন ইম্প্যাক্ট অনেক ডিরেক্ট আছে। কারণ আরেকটা রিয়ালিটি যেটা আমাদের বুঝতে হবে, যে সরকারের কিন্তু এই রেভিনিউটা দরকার, সরকার চালানোর জন্যই দরকার। আপনি যে 97 কোটি টাকা কিন্তু হয়ে গেছে, এবং আপনাদেরকে আমি আজকে দেখিয়েছি যে সরকার যদিও বাজেটে বলছেন 6% ইনক্রিজ, আন্ডারলাইং ইনক্রিজ কিন্তু 36%। কারণ আপনার রিয়েলাইজেশন হয় না, আপনি 6% বলছেন বেসড অন আপনার লাস্ট ইয়ার ফোরকাস্ট, আপনার অ্যাকচুয়ালাইজেশন কত, অ্যাকচুয়ালাইজেশন থেকে তো ওটা করতে হবে। সো এনবিআরকে ওটা করতে হবে না, স্ট্রেট 1 লাখ কোটি টাকা ঘাটতি, 1 লাখ কোটি টাকা আপনার ঘাটতি আছে, আপনি ওটা নিয়ে আসবেন। এখন এটা নিয়ে আসার জন্য যদি আপনি এমপ্লয়মেন্ট জেনারেট না করেন, ইকোনমিক উইল যদি না করে, আর সেকেন্ড যে জিনিসটা এর সাথে কানেক্ট, ট্যাক্স নেট ওয়াইড করা, না হলে কি হবে, আমরা যারা ট্যাক্স দিয়ে আসছি আমাদের উপর ঘাড়েই কিন্তু ওটা বাড়া এসে পড়বে। কারণ সরকারের তো ওই টাকাটা লাগবে খরচ উঠানোর জন্য, যদি না কেউ পয়সাটা ফ্রি আমাদেরকে দেয়, এবং সেটা তো এখন এই যুগে আর কেউ দিচ্ছে না। তো রিয়ালিটি হচ্ছে এটা তো উঠায় নিয়ে আসতে হবে আমাদেরকে। তো এই কারণেই আমার ধারণা এমপ্লয়মেন্ট জেনারেশন একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এতে লাইভলিহুড করে, লোকজনের ইনকাম আসে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমরা কীভাবে ওয়াইড ট্যাক্স নেটটাকে একটু ওয়াইড করতে পারি, এবং এটাতে আমাদের কিছু রিল স্ট্রং বোল্ড মুভ নিতে হবে। আর ফাইনালি বাজেটের মধ্যে একটা নির্দেশ্য থাকবে যে সরকার কীভাবে নিজেদের মধ্যে একটা কৃচ্ছতা নিয়ে আসবে, কারণ খরচটা তো কমাতে হবে, এবং খরচ তো ওভারনাইট কমেও যাবে না। আমাদের যদি বলি যে আমরা 10% কমাবো, হ্যাঁ, আমাদের 9,07,000 কোটি টাকা বাজেটের মধ্যে কত 5 লক্ষ, হ্যাঁ সরি 7,90,000 টাকা বাজেটের মধ্যে অলমোস্ট 5,40,000 টাকা হচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচার, সরকারের বিভিন্ন ব্যয়। তো ওখান থেকে আমরা যদি অ্যাটলিস্ট 50,000 টাকা কমাতে পারি, সেটা তো করতে হবে না। আমি একটু যদি নিশ্চয়ই একটু যদি বলি, সরকার বলছেন যে এর আগে মেগা প্রকল্প নেওয়া হয়েছে, ভ্যানিটি প্রজেক্টস নেওয়া হয়েছে, এটা
সরকার যদি প্রকল্প না নেয়, এবং আমরা এখন মাঠে ঘাটে দেখতে পাচ্ছি, কারণ কাজে কিছুটা স্থবিরতা, কিছুটা না অনেকটাই স্থবিরতা আছে, খেটে খাওয়া মানুষের হাতে কিন্তু টাকা যাবে না। টাকা যদি সে টাকাটা না যায়, সার্কুলেশনটা না হয়, ইকোনমি যদি স্থবির হয়ে যায়, রেভিনিউ কালেকশনও স্থবির হবে। এবং যেটা বললেন জাভেদ, যেটা আমরা সবসময় বলছি, যে যারা দেন এলটিইউর ট্যাক্স পেয়ার আর কিছু অন্যরা, তারাই দিতে থাকবেন, তারাও না দেওয়ার তখন একটা প্রবণতা এসে যাবে। লেবু বেশি কচলালে কিন্তু তেতো হয়ে তারপরে রসের কিছু বের হবে না। এই জিনিসটা কিছুতেই আমরা প্রতি বছরই বলি, কিন্তু কিছুতেই আমরা নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছলেও মন পর্যন্ত পৌঁছায় না কথা। খুব ভালো বলেছেন ব্যারিস্টার নিহাদ কবির এবং জনাব জাভেদ আখতার। আপনাদের দুজনকেই আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই চ্যানেল আই স্টুডিওতে এসে এই প্রাণবন্ত আলোচনাটি করার জন্য। আমরা শেষ করছি আজকেই ফরেন ইনভেস্টর চেম্বার ফিকির যে প্রেস ব্রিফিং, সেখানে ফিকির সাবেক প্রেসিডেন্ট উনিও এই গল্পটা এভাবে বলেছেন যে হান্টিং ইন দ্য জু, মানে চিড়িয়াখানার মধ্যে শিকার করা খুব সহজ। তো যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকেই যদি জোর করে আরও বেশি লক্ষ্য পূরণের জন্য আদায় করা হয়, সেটা এক ধরনের আসলে অত্যাচার। সরকার নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনায় রাখবেন, মাননীয় অর্থ উপদেষ্টা বিবেচনায় রাখবেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট।